আলাইকুম, আমি সাদিয়া ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। তারিক রহমানের সংবর্ধনায় ৫০ লাখ মানুষের সমাগম হবে রিজভি। ১২২ আসনে ১৩২ প্রার্থী ঘোষণা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের। এবার ১৪ ঘণ্টায় এলো ২৩,৬৮,০০০ টাকা। ভারতে কূটনীতিক মিশনে হামলার ঘটনায় ঢাকার তীব্র নিন্দা। নারায়ণগঞ্জ ৪ আসনে বিএনপির সমর্থন পেলেন মনির কাসেমি। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। তারেক রহমানের সংবর্ধনায় ৫০ লাখ মানুষের সমাগম হবে রিজভি। ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে ৫০ লাখ মানুষের সমাগম হবে বলে আশাবাদ জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার ২৩ ডিসেম্বর দুপুরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় নির্মিত অভ্যর্থনা মঞ্চ পরিদর্শন শেষে তিনি কথা বলেন। রিজভী বলেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান আসবেন। আজকেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা থেকে লোক আসা শুরু হয়েছে। সুতরাং ২৫ ডিসেম্বর এখানে মানুষের মহামিলন ও মহামেলায় পরিণত হবে, এ ব্যাপারে আমরা নিশ্চিত। যে জনসমাগম হবে তাদের সংবর্ধনা নেওয়ার পর তার মা দেশনেত্রী খালেদা জিয়া, যিনি দীর্ঘদিন নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন, আজকে হাসপাতালে চিকিৎসাধীন, তাকে দেখে তিনি বাসায় যাবেন। তিনি আরও বলেন, নিরাপত্তার প্রথম দায়িত্ব সরকারের, এরপর দলের। এদিকে দলের দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাগমনকে ঘিরে বিএনপির সর্বস্তরে আনন্দের জোয়ার বইছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘনিয়ে আসায় তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা দেখা দিয়েছে। সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে স্লোগান ও প্ল্যাকার্ড হাতে বিএনপির নেতাকর্মীরা মঞ্চ পরিদর্শনে আসছেন। তারা জানান, নেতাকে বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ সময় মঞ্চের সামনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও টহল দিতে দেখা যায়। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দফায় দফায় গাড়িতে করে সেনাবাহিনীর বিভিন্ন টিম মঞ্চ এলাকা পরিদর্শন করছে। ১২২ আসনে ১৩২ প্রার্থী ঘোষণা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের। জাতীয় পার্টি একাংশ ও জেপির নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ১২২টি সংসদীয় আসনে ১৩২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর মধ্যে কিছু আসনে একাধিক প্রার্থী ঘোষণা করে জোটটি। মঙ্গলবার ২৩ ডিসেম্বর রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের প্রার্থীদের নাম ঘোষণা করেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক জন্নু। ৯ ডিসেম্বর জাতীয় পার্টির একাংশ ও জাতীয় পার্টির জেপির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ জোট হয়। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশ দুটি সহ মোট ১৮টি দল রয়েছে এই জোটে। এনডিএফের শরিক দলগুলো হল জাতীয় পার্টির জাপা, আনিসুল ইসলামী নেতৃত্বাধীন অংশ, বাংলাদেশ জাতীয় পার্টি জেপি, জনতা পার্টি বাংলাদেশ, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, গণফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ, মহসিন রশিদ, জাতীয় ইসলামিক মহাজোট, বাংলাদেশ স্বাধীন পার্টি, বাংলাদেশ স্বাধীনতা পার্টি, অ্যালায়েন্স ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি, জাতীয় সাংস্কৃতিক জোট, জাসুদ শাহজাহান সিরাজ, ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি ও গণ আন্দোলন। সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব ও ফ্রন্টের মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, সারা দেশে মব সন্ত্রাস চলছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতা ও বরেণ্য সাংবাদিক কেউই এর বাইরে নেই। তিনি বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারে অগ্নিসংযোগ, বরেণ্য সাংবাদিক নুরুল কবিরকে নাজেহাল, ময়মনসিংহে প্রকাশ্যে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা ও মরদেহ পুড়িয়ে ফেলা, লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন দিয়ে তার শিশু কন্যাকে হত্যা, ধানমন্ডি ৩২ নম্বর ও ছায়ানটে ভাঙচুর, উদীচী ও আওয়ামী লীগ নেতাদের বাসভবনে অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনারের বাসভবনে হামলার অপচেষ্টা এবং খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনা সবকিছুই দেশের ভয়াবহ আইনশৃঙ্খলা পরিস্থিতির ইঙ্গিত দেয়। হাওলাদার বলেন, দেশ এখন অনিরাপদ ও অগ্নিগর্ভ। এমন পরিস্থিতিতে সরকার কিভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দেবে তা আমাদের বোধগম্য নয়।
এবার 14 ঘণ্টায় এলো 23,68,000 টাকা। ঢাকা 9 আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার তাসনিম জারা তার নির্বাচনী তহবিল সংগ্রহে সফলতা দেখিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন, মাত্র 14 ঘণ্টার মধ্যে 23,68,000 টাকা অনুদান পেয়েছেন। ডাক্তার জারা জানান, তাদের মোট ফান্ড রেজিং লক্ষ্য 46,93,580 টাকা। এই লক্ষ্যমাত্রা অর্ধেকের বেশি ইতোমধ্যেই অর্জিত হয়েছে, তাই লক্ষ্যমাত্রা পূর্ণ হলে তারা ফান্ড রেজিং বন্ধ করবেন। তিনি আরও জানান, বিকাশের লিমিট শেষ হওয়ায় যারা অনুদান দিতে চাচ্ছেন কিন্তু দিতে পারছেন না, তারা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দান করতে পারবেন। ডাক্তার জারা নিশ্চিত করেছেন, পুরো ফান্ড রেজিং প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে। তিনি বলেন, তারা কেবল বিকাশ ও ব্যাংকের মাধ্যমে অনুদান নিচ্ছেন, যাতে প্রতিটি টাকার রেকর্ড থাকে, যা ভবিষ্যতে যাচাইযোগ্য। 2 সংগ্রহীত টাকার তথ্য নিয়মিত জানানো হবে এবং নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হবে। 3 ব্যয় বিবরণও স্পষ্টভাবে প্রকাশ করা হবে। এর আগে তিনি জানান, মাত্র 7 ঘণ্টায় 12 লাখ টাকার বেশি অনুদান জমা হয়েছে। ডাক্তার যারা অনুদান দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বলেছিলেন, তাদের সহযোগিতা কল্পনার বাইরে। ভারতী কূটনৈতিক মিশনে হামলার ঘটনায় ঢাকার তীব্র নিন্দা। নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার 23 ডিসেম্বর সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে এই নিন্দা জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সরকার 20 ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রাঙ্গণ ও আবাসস্থলের বাইরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং 22 ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে উগ্রপন্থী গোষ্ঠীর ভাঙচুরের ঘটনায় ভারত সরকারের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করে। বাংলাদেশের পক্ষ থেকে আরও বলা হয়, কূটনৈতিক মিশনগুলোতে এ ধরনের পরিকল্পিত সহিংসতা ও ভীতি প্রদর্শন কেবল কর্মীদের নিরাপত্তায় বিঘ্নিত করে না, বরং 2 দেশের পারস্পরিক শ্রদ্ধা এবং শান্তি ও সহনশীলতার মূল্যবোধকেও ক্ষতিগ্রস্ত করে। নারায়ণগঞ্জ 4 আসনে বিএনপির সমর্থন পেলেন মনির কাসিমি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জ 4 আসনে বিএনপির সমর্থন পেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি মুফতি মনির হোসাইন কাসিমি। মঙ্গলবার বিএনপির গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলামের যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জমিয়তের সঙ্গে নির্বাচনী সমঝোতার ভিত্তিতে 4টি আসনে বিএনপি প্রার্থী দেবে না। বিএনপির মহাসচিব বলেন, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। এখানে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে দল ব্যবস্থা নেবে। নারায়ণগঞ্জ 4 আসনে মনোনয়ন পাওয়ায় জমিয়তের নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত। তাদের দাবি, বিএনপির সহযোগিতায় এই আসনে মনির হোসাইন কাসিমি জয়ী হবেন। তবে হতাশা বিরাজ করছে বিএনপি নেতাকর্মীদের মাঝে। এ ব্যাপারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি জানান, বিগত দিনে বিএনপির নেতাকর্মীরা জেল জুলুম নির্যাতন সহ্য করেছে। বিএনপি থেকে আমি সহ আরও কয়েকজন মনোনয়ন চেয়ে মাঠে কাজ করেছে। দলীয় কাউকে না দিয়ে জোটকে ছাড় দেওয়ায় কিছুটা হতাশা আছে দলের কর্মীদের মধ্যে। জোটের শরিক দল হিসাবে এই আসনটি জমিয়তকে ছাড়া হয়েছে। দল হয়তো বৃহৎ স্বার্থে জমিয়তকে ছেড়েছে। আরেক মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ শাহ আলম জানান, দলের হাইকমান্ড কোন যুক্তিতে এই আসনটি জমিয়তে ছেড়েছে সেটি দলীয় হাইকমান্ড বলতে পারবে। তবে দল মাঠের জরিপকে প্রাধান্য দেয়নি। এটি বিএনপির আসন। দলীয় নেতাকর্মীরা এখানে ধানের শীর্ষের প্রার্থী চায়। দল মাঠের চিত্র আমলে না নিয়ে জমিয়তের সঙ্গে সমঝোতা করেছে। এখানে আমাদের কিছু বলার নেই। তবে জোটের মনোনয়ন পাওয়া জমিয়তের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি মনির হোসাইন কাসিমি জানান, এই আসনের বিএনপির নেতাকর্মীরা একাই যথেষ্ট। তাদের সঙ্গে যুক্ত হয়েছে জমিয়ত। 2 দলের ঐক্যবদ্ধ হওয়ায় নির্বাচনী বৈতরণী পার হওয়া আরও সহজ হবে। বলতে পারেন এ যেন সোনায় সোহাগা, কারণ বিএনপির সহযোগী হয়েছে জমিয়ত। তিনি বলেন, বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা আমার সঙ্গে 2018 সাল থেকেই আছে, কারণ 2018 সালে নির্বাচনে এই আসনে আমি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছি। সে থেকে বিএনপির তৃণমূলের সঙ্গে আমার যোগাযোগ। আমি তাদের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব। তবে বিএনপি থেকে যারা মনোনয়ন চেয়ে মাঠে কাজ করেছেন তাদের কিছুটা মন খারাপ হবে, এটাই স্বাভাবিক। তবে আমি সবার কাছে যাব, তাদের সঙ্গে কথা বলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করব।